আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের ভিডিওটা মালয়েশিয়ার যাত্রীদের জন্য, কিন্তু তার আগে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি। আমাদের অফিসে কুয়েতের ইন্টারভিউ চলতেছে, আরও 2 দিন ইন্টারভিউ অলরেডি হয়ে গেছে। এত পরিমাণ মানুষ হয়েছে যে আমরা জায়গা দিতে পারি না, যার কারণে আমরা হোটেল নিছি, সেইখানেও জায়গা দিতে পারি না, পরে আমরা মাঠে নিয়ে ইন্টারভিউ করাইছি। তা আমাদের এই কাজটা কুয়েতের কাজটা আগামী 6 মাস যাবত চলবে। সিকিউরিটি গার্ড আর ক্লিনার, হাসপাতাল, মার্কেট, এগুলোর ক্লিনার আর সিকিউরিটি গার্ড। সিকিউরিটি গার্ডের বেতন 100, আর যারা ক্লিনার তাদের বেতন 8 ঘন্টা ডিউটি করলে 75 টাকা, 10 ঘন্টা ডিউটি করলে 100 টাকা। ইন্টারভিউ দিতে হবে, শিক্ষিত, সুন্দর উঁচা লম্বা লাগবে। তো যাই হোক, এরপরের কথায় যাই, সেটা যে মালয়েশিয়া নিয়ে আপনাদের মাথা ব্যথার শেষ নাই, আমাদেরও মাথা ব্যথার শেষ নাই। আপনারা মালয়েশিয়া যাবেন, আমরা মালয়েশিয়া পাঠাবো। আপনাদের যেতে আমাদের টেনশন অনেক বেশি। এই কারণে বেশি, কারণ আপনারা কারো কাছ থেকে টাকাও নেই, পয়সাও নেই, কিছুই নেই। বই 2-4-10টা কারো মনে চাইলে এসে দিয়ে গেছে, না মনে চাইছে না দিচ্ছেন, ভালো কথা, কোনো সমস্যা নেই। আমরা কেউ জোরও করি না যে বই দিয়ে যান। কিন্তু কথা হলো, যেহেতু আমরা কারো কাছ থেকে পাসপোর্টের সাথে 10 টাকাও নেই না, মেডিকেল ফিট রিপোর্ট পাওয়ার পরেও 10 টাকা নেই না, ভিসা অনলাইন হওয়ার পরে বলে আপনি চেক দেন, অনলাইন হইলে এরপর আপনারা পেমেন্ট দেবেন। যেহেতু এখনও কার্যক্রম শুরু হয় নাই, যখন হবে তখনকার কথা বলছি এটা। তো এখন বেশ কয়েকদিন আগে, 3-4 দিন আগে আমি বলছিলাম যে একটা ভিডিও আপলোড করব, তারপরে দিইনি। তো সেই দিন আমি কিছু লাইসেন্সের নাম পাইছি। সম্ভবত সেই লাইসেন্সগুলো এবার প্রথম কাজ শুরু করবে, এবং পর্যায়ক্রমে এই লাইসেন্সগুলোর পরে আরও অনেকগুলো লাইসেন্স FWCMS সার্ভারে ঢুকবে এবং মালয়েশিয়ার কাজ করবে। কিন্তু প্রথম কিছু লাইসেন্স দিয়ে স্টার্টিং শুরু হবে, কারণ এখানে যে লাইসেন্সগুলোর নাম আসছে এদের অনেক কাজ আছে। এদের আপনার FWCMS এর রেজিস্ট্রেশন ফি দিতে হবে, রেজিস্ট্রেশন ফি দেওয়ার পরে এদের আইডি পাসওয়ার্ড দিতে হবে, আইডি পাসওয়ার্ড নেওয়ার পরে এদের অ্যাকাউন্টে টাকা ঢুকাইতে হবে, তারপরে সেই টাকা দিয়ে আপনার মাইগ্রাম স্লিপ বা মেডিকেল স্লিপ উঠবে, তারপরে আপনি মেডিকেল করতে পারবেন। অর্থাৎ মালয়েশিয়ার জন্য আগে আপনাকে পাসপোর্ট জমা দিতে হবে। পাসপোর্ট জমা দেওয়ার পরে যখন অফিস আপনার মাইগ্রাম স্লিপ উঠাবে, আপনারা ফোন দিবে, আপনার মাইগ্রাম স্লিপ উঠছে, এসে মেডিকেল করে দেন, তখন অফিস এসে মেডিকেল করতে পারবেন। অর্থাৎ সকালে আসলেন, বই জমা দিলেন, বিকালে মেডিকেল, এরকম হয় না। এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। আর আরেকটা কথা হলো, মালয়েশিয়াতে এবার কত লোক যাবে এখনকার এটা হিসাব পাওয়া যায় না, কারণ এটার হিসাব পাওয়া যাবে আরও 4-5 মাস পরে। অর্থাৎ কোন কোন কোম্পানিগুলো বাংলাদেশ থেকে মালয়েশিয়ার ওয়ার্কার নিবে, এই কোম্পানিগুলো মালয়েশিয়ার ইমিগ্রেশনে এখন আবেদন করতেছে কর্মীর জন্য। এই আবেদন প্রক্রিয়া যখন শেষ হবে, কোম্পানি যাচাই বাছাই করে সরকার অ্যালোকেশন বা কোটা অনুমোদন দিবে, তারপরে সরকারের কাছে একটা হিসাব যাবে যে এতগুলো বা এত লাখ কর্মীর জন্য মালয়েশিয়াতে এতগুলো কোম্পানি আপনার আবেদন করছে। তখন আপনারা একজাক্ট হিসাব পাবেন যে কতগুলো কর্মী বাংলাদেশ থেকে নেবে। তবে আমরা আশা করি যে এই বছর মালয়েশিয়া মোটামুটি 3.5 থেকে 4 লাখ কর্মী ইনশাল্লাহ যাবে, বাংলাদেশ থেকে যাবে। আর আরেকটা জিনিস হলো যে কয়েকদিন যাবত দেখতে পাচ্ছি যে একটা মেডিকেল লিস্ট নিয়ে সবাই হোয়াটসঅ্যাপে দিচ্ছে, আর বলতেছে ভাই মেডিকেল শুরু হয়ে গেছে। একটা কথা মনে রাখবেন, যেই লাইসেন্সগুলো অনুমোদন পাইছে এখনও পর্যন্ত বা পাবে বা প্রসেসিং করতে পারবে, এই লাইসেন্সগুলো যখন ফি দেওয়া শেষ হবে FWCMS-এ, তারপরে FWCMS-এর সার্ভারে তাদের নাম আসবে, তারপরে সেই লাইসেন্সগুলো আপনার মাইগ্রাম স্লিপ ইস্যু করবে, তারপরে আপনি মেডিকেল করবেন। তো এই কাজটা শুরু হবে কবে থেকে? আমরা খুবই আশাবাদী যে আল্লাহ যদি বাঁচায় রাখে, আশা করি ইনশাল্লাহ ঈদের ছুটির পরে 20 তারিখ বা 25 তারিখ থেকে এই মাইগ্রাম স্লিপগুলো আশা করি ইস্যু হবে। বাদবাকিটা যারা সংশ্লিষ্ট আছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, যারা এটা নিয়ে কাজ করতেছেন, বড় বড় ব্যবসায়ী যারা আছেন, ইনভেস্টর যারা আছেন, তারা আপনার আমার চেয়ে বেশি টেনশন করেন বা আপনারা আমার চেয়ে বেশি পরিশ্রম করেন। একটা শ্রমবাজার খোলাটা এত সহজ না। আপনারা যারা বিদেশ যাবেন, আপনারা মনে করেন যে অফিসে কিছু পাসপোর্ট আর কিছু টাকা দিলে ভিসা হয়ে যায়, এত সহজ না। এর গোড়াতে যারা কাজ করে, পরিশ্রম করে, মূলে যারা আছে, এরা কতটা পরিশ্রম করে যদি দেখতেন, তাইলে বোঝা যেত যে আসলে কত ধানে কত চাল, বা শ্রমবাজার উন্মুক্ত করা, কর্মী পাঠানো কতটা কঠিন, কাজ করা কতটা কঠিন। তো যাই হোক, আমরা আশা করি ঈদের পর 20 তারিখ 25 তারিখ থেকে মেডিকেল স্লিপগুলো ইস্যু হবে। আর আপনাদের টেনশনের কোনো কারণ নাই, চিন্তানোর কোনো কারণ নাই। মালয়েশিয়াতে যে কর্মী যায় নাই, অনেকেই প্রশ্ন করেন যে ভাই মালয়েশিয়াতে নাকি সব পুরাতন কর্মী নেবে, নতুন কর্মী নেবে না। শোনেন, পুরাতন কর্মীর জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খোলে নাই। মালয়েশিয়ার শ্রমবাজার নতুন পুরাতন সকল কর্মীর জন্য খুলছে। কিন্তু কথা হইল, যে সমস্ত কর্মীরা যেতে পারে নাই, দীর্ঘ 1 বছর যাবৎ তারা টাকা পয়সা দিয়ে হয়রানির শিকার হয়েছে, এদের তো অগ্রাধিকার
আপনার কি মনে হয় যে এদের আগে আপনার ফ্লাইট দেওয়া উচিত যারা নতুন কর্মী? আমার তো মনে হয় না যে নতুন কর্মীর আগে দেওয়া উচিত। আমার মনে হয় যারা আটকে গেছে মানবিক দৃষ্টিকোণ থেকে এদের সবার আগে দেওয়া উচিত। এবং সরকার, আমাদের সরকার, মালয়েশিয়া সরকার, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO সবাই মিলে এইটাই বলছে এবং সেই কার্যক্রমগুলো আশা করি শুরু হয়ে গেছে এবং খুব শীঘ্রই হয়তো এগুলোর ফ্লাইট যাবে, আপনারা দেখতে পাবেন। ঠিক আছে? তো যাই হোক, আপনারা যারা নতুন আপনাদের টেনশনের কোনো কারণ নাই। মালয়েশিয়া প্লান্টেশন, পাম বাগানে কর্মী নেবে, এগ্রিকালচারে কর্মী নেবে, ফ্যাক্টরিতে কর্মী নেবে, কনস্ট্রাকশনে কর্মী নেবে, সার্ভিস সেক্টরে কর্মী নেবে, এগুলোতে কর্মী নেবে। এবং আমরা আল্লাহর রহমতে এখনও পর্যন্ত আমি সবসময় বলি যে আমরা আল্লাহ যদি বাঁচা রাখে এবার কারো কাছে বিচার জন্য ধর্ণা দিব না। যতটুকু নিজেরা ইনভেস্ট করে হচ্ছে, তারপর নিজেরা কাজ কিনা কাজ করব। তো এর মধ্যে আমাদের মোটামুটি এখন পর্যন্ত আমাদের যারা মালয়েশিয়াতে আছেন এর মধ্যে আপনার ফার্নিচার ফ্যাক্টরি, তারপরে পার্ক ক্লিনার ফ্যাক্টরি, ইভেন্ট ম্যানেজমেন্ট, সার কারখানা, তারপরে কনস্ট্রাকশনের 2টা মার্কেট, ওয়্যার হাউস, তারপরে হলো সুপার মার্কেট, দোকান, এগ্রিকালচার, সেলাঙ্গরে, তারপরে প্লান্টেশনের, এইরকম মোটামুটি 12টা কোম্পানির লিস্ট আমাদের কাছে আসছে। তো এখন এগুলোর এই যে 12টা কোম্পানির লিস্ট আমরা পাইছি, এগুলোর কাজ কি সব একদিনে হবে? জীবনও একদিনে হবে না। এই 12টা কোম্পানির কাজ করতে গেলে এতগুলো পয়সা লাগবে, সে পয়সা কে দিবে? এগুলো কাজগুলো আমরা পর্যায়ক্রমে ধীরে ধীরে নিব। আমরা 20টা 50টা 20টা 50টা করে হচ্ছে আস্তে 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 নামাবো, আস্তে আস্তে আমরা কাজ করতে থাকবো। এইভাবে হচ্ছে মার্কেটটা আমরা রান করব। ঠিক আছে? কিন্তু আমরা আল্লাহর রহমতে সব সেক্টরের জন্যই বই নিব। আর একটা জিনিস হলো শুনেন, মালয়েশিয়াতে হচ্ছে যাদের বই আগে জমা হয় তাদের আগে মেডিকেল স্লিপ ওঠে, তাদের আগে মেডিকেল হয়, ভিসা যখন অফিসে ঢুকে অ্যালোকেশনগুলো অ্যাটেস্টেশন করার পরে যখন পাওয়ার অফ অ্যাটর্নি সহকারে অফিসে ঢোকে তখন এই রেডি বইগুলো আগে হচ্ছে ভিসা হয়। এটা হলো চিরন্তন সত্য কথা। আরেকটা কথা হইলো যে আপনারা কি মনে করেন যে এই আমি কোম্পানির নাম দেন, বলেন যে ভাই আমাকে এই কোম্পানির ভিসা দিতে হবে, আমরা এইভাবে ভিসা কাউকে দেওয়া সম্ভব না। আমরা যখন ফ্যাক্টরির বই নেই আমরা বলে দিই যে কোনো ফ্যাক্টরি হবে, কিন্তু সেটা ফ্যাক্টরিতে হবে, ডিরেক্ট কোম্পানিতে। আমরা যতগুলো কর্মী পাঠাবো সব ডিরেক্ট কোম্পানিতে পাঠাবো, এটুকুর ভিসাতে আমরা কর্মী পাঠাবো না। অর্থাৎ কর্মী যে কাজ পাবে না, সাপ্লাই কোম্পানি, ওই ভিসা আমরা কর্মী পাঠাবো না। আমরা যেই সেক্টরে পাঠাবো সেটা হলো ডিরেক্ট কোম্পানি। কর্মী যাবে 1700 টাকা বেসিক, এটার কর্মী পাইতে হবে। থাকার টাকা কোম্পানি দিবে, এটা পাইতে হবে। খাওয়া নিজের, এটা কর্মী খাবে। আদার্স যে সুযোগ সুবিধা আছে এটা মালয়েশিয়া সরকারের লেবার ল অনুযায়ী। আর যেহেতু মানুষের সকল কাজের বেসিক বেতন 1700, আপনি যেই কাজেই যান না কেন, ফ্যাক্টরি, কনস্ট্রাকশন, এগ্রিকালচার, সুপার মার্কেট, 5 স্টার যাই যান না কেন, আপনার বেতন 1700 উপরে বেসিক বেতন কারো নাই। তো যাই হোক, আপনাকে এগুলি আমি সবসময় বলি যে আপনারা ভিডিও পুরাটা দেখবেন, আপনারা অনেক কিছু জানবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনারা মন্তব্য করবেন। অনেকেই হচ্ছে মন্তব্য করেন না জানি না বুঝে। দেখেন, আমরা যে জায়গাতে আছি আপনাদের জন্যই হচ্ছে আমরা এই আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্যই হচ্ছে আমরা চেষ্টা করি। কিন্তু ঘটনা হলো ইনফরমেশন যখন আমরা অথেন্টিক না পাবো, আপনাদেরকে কি দিব? আপনাদেরকে একটা ইনফরমেশন দিলাম, সেটা হলো দিন শেষে সঠিক হলো না, মিথ্যা হলো, তখন কিন্তু আমাকেই গালি শুনতে হবে। তা আমি আপনাদের ভালো করতে এসে গালি শুনতে যাবো কেন? আমার কি ঠেকা পড়ছে? আপনারা আমার পয়সা দেন না? আমি আপনাদের কারো কাছ থেকে পয়সা নিছি যে আমি পয়সা নিছি তোমাদের কাছ থেকে, তোমরা আমার গালি দেয়, এরকম তো কিছু না, তাই না? তো এখন ইনফরমেশন দিব যেটা হলো মানুষের কাজে লাগে, উপকার আসে, এমন ইনফরমেশন দেওয়া যাবে না বা দিব না যেটা দিলে হচ্ছে মানুষের গালি খাইতে হবে বা মানুষ ক্ষতিগ্রস্ত হবে। কথা বুঝে গেছে? তো যাই হোক, যেহেতু ঈদের ছুটি পড়ে গেল, 13 তারিখ পর্যন্ত অফিস বন্ধ, 14 তারিখ থেকে অফিস খোলা, শনিবার থেকে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ঈদ মোবারক সবাইরে, ইনশাল্লাহ ঈদের পরে আশা করে দেখা হবে। আর যেহেতু আপনার ঈদের পরে আমি আমাদের যে আরেকটা স্পেস বাড়াচ্ছি, সেখানে হচ্ছে আমাদের যেহেতু এখানে জায়গা কম, একটু মানুষ আসলে বসতে একটু অসুবিধা হয়। আমাদের রিসিপশনে জায়গা আছে, কিন্তু অনেক মানুষ আসলে ইন্টারভিউ হলে জায়গাতে একটু প্রবলেম হয়ে যায়। এই জন্য হচ্ছে আমরা আরেকটু স্পেস বাড়াচ্ছি আমাদের পাশের বিল্ডিংয়েই, 4 বিল্ডিং পরে। তো সেখানেও কার্যক্রম চলতেছে ইনশাল্লাহ। আশা করি যে কারোরই কোনো প্রবলেম হবে না। আর আরেকটা কথা মনে রাখবেন, আমার অফিসে যখনই আসবেন, যখন আমার কাছে আসবেন, আমি ছাড়া যদি আমার বাবাও বলে যে হচ্ছে আপনি আমার সাথে আসেন, বলেও যাবেন না, খবরদার। তাইলে তার রেসপন্সিবিলিটি, লায়াবিলিটি আপনি। কারণ হচ্ছে আমি ফ্রেশ মাইন্ডে হচ্ছে কাজ করতে চাই, যে কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়, কেউ যেন গালি দিতে না পারে, বকা খাইতে না হয়। কিন্তু একই কাজ এই মার্কেটে সবাই হচ্ছে
এই ভালো না, আবার সবাই খারাপও না। এখন আমি যে অনেক ভালো এটা তো আমি বললে হবে না, এটা হচ্ছে আমার যারা চিনেন জানেন, যাদের সাথে সাক্ষাৎ হয়েছে, কাজ করছি, যাদের পূর্বে থেকে যারা পরিচিত, তারা আমার সম্বন্ধে জানেন যে আমি আসলে কোন মাইন্ডের লোক, কেমন মানুষ। তো যারা চিনেন নাই তারা তো ইনশাল্লাহ চিনবেন যখন আপনাদের সাথে আমি কাজকর্ম করব। তো যাই হোক, ঈদের ছুটি, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যতটুকু ইনফরমেশন পাইছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। আপনারা নিশ্চিত থাকেন, মালয়েশিয়া শ্রম বাজার খুলছে এবং ঈদের পর থেকে ইনশাল্লাহ আশা করি যে কোনো সময় দেখবেন যে খালি মেডিকেল স্লিপ উঠতেছে। তবে একটু কথা না বললেই না, সেটা হলো আপনারা যে ডিক্লেয়ার করেন, এই ডিক্লেয়ারটা হচ্ছে যার বুদ্ধি আছে সে বুঝে নেবেন, যার বুদ্ধি নাই সে বসে থাকবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।